ধন্যবাদ। কুলিয়ারচর সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, কুলিয়ারচর কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি সেলিনা আক্তার, ইসলামের ইতিহাস। আজকে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুদের নিয়ে আলোচনা করব। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে উমাইয়া খিলাফতের পতন এবং অবক্ষয়ের কারণ। আমরা তার মানে কি, উমাইয়া খিলাফতের একদম শেষের দিকে আমরা চলে এসেছি। এর আগে আমরা উমাইয়া খিলাফত সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। উমাইয়া খিলাফতের যোগ্য শাসকদের সম্পর্কে, যেমন মুয়াবিয়া, আব্দুল মালিক, ওমর বিন আব্দুল আজিজ, প্রথম ওয়ালিদ। তারপরেই মূলত উমাইয়া খিলাফতের পতনের যুগটা শুরু হয়। যে কয়েকজন শাসক ছিলেন, দ্বিতীয় হিসাম, দ্বিতীয় মারওয়ান, দ্বিতীয় ইয়াজিদ, এরা তেমনভাবে উমাইয়া খিলাফতে তেমন উল্লেখযোগ্য কৃতিত্ব রেখে যেতে পারেন নাই, যার জন্যে ওমর বিন আব্দুল আজিজ পর থেকেই কিন্তু উমাইয়া খিলাফতের পতনের যুগটা শুরু হয়। তা আজকে চলো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা উমাইয়া খিলাফতের পতন সম্পর্কে একটু আলোচনা করি। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, কোনো পতন কিংবা উত্থান কখনো কিন্তু একটিমাত্র কারণে সম্পন্ন হয় না। এর জন্য বিভিন্ন কারণ কম বেশি দায়ী থাকে। উমাইয়া খিলাফতের ব্যাপারেও এর ব্যতিক্রম হয়নি। সেখানে কিন্তু আমরা বিভিন্ন কারণগুলি আমরা দেখব। কারণগুলি আমি এখানে একটু দিয়েছি, তোমরা দেখো যে ইবনে খালদুনের সংজ্ঞা, রাজতন্ত্র প্রতিষ্ঠায় বুদ্ধিজীবী মহলের অসহযোগিতা, সুষ্ঠু উত্তরাধিকারী নীতির অভাব, তারপর তোমার খলিফাদের অযোগ্যতা, মন্ত্রীদের বিশ্বাসঘাতকতা, সৈন্যবাহিনীর অযোগ্যতা, বিভিন্ন কারণ এখানে আমরা দেখতে পাবো। এর মধ্যে সর্বশেষ যেটা ছিল সেটা হলো আব্বাসীয় আন্দোলনের ফলে, অর্থাৎ পরবর্তী যে যুগটা আসবে, উমাইয়া খিলাফত শেষ, পরবর্তী যে যুগটা আসবে সেটি হচ্ছে আব্বাসীয় খিলাফত। যাই হোক, সেই আব্বাসীয়দের আন্দোলনের মাধ্যমে, জাবির যুদ্ধের মাধ্যমে উমাইয়া খিলাফত শেষ হয়ে যায়। তো ঠিক আছে, আমরা চলো একটু বিশদে আলোচনা করে দেখি। তাহলে প্রথমে আমরা দেখব যে প্রকৃতির নিয়ম সম্পর্কে, মানে অন্য কারণগুলি যদি আমরা বাদও দিই, নাও আলোচনায় আনি, তারপরে প্রকৃতির কিন্তু একটা স্বাভাবিক নিয়ম থাকে। যেই নিয়মটা সম্পর্কে ঐতিহাসিক রাষ্ট্রবিজ্ঞানী ইবনে খালদুন একটা মতামত দেন। চলো আমরা সেটা একটু দেখি। ইবনে খালদুন একটা রাষ্ট্রকে 100 বছরের মধ্যে সীমাবদ্ধ করেন, যে 100 বছরের বেশি দিন কোনো রাজবংশ টিকে থাকতে পারে না, এটা তার ধারণা। এবং রাষ্ট্রকে একটি ব্যক্তির সাথে তিনি তুলনা করেন। একজন ব্যক্তির যেমন জন্ম, শৈশব, যৌবনকাল, বার্ধক্য এবং পতন অর্থাৎ মৃত্যু, রাষ্ট্রকে তিনি সেভাবে তুলনা করেন। একটি রাষ্ট্রের প্রথমে উত্থান হয়, তারপরে তার চরম উৎকর্ষের সময় আসে, তারপরে তার পতনের যুগ আসে। আমরা উমাইয়া খিলাফতের যদি দেখি, যে ইবনে খালদুনের সংজ্ঞার সাথে যদি আমরা উমাইয়া খিলাফতকে একটু মিলাতে চাই, তাহলে আমরা দেখব যে জন্ম হয় মুয়াবিয়ার সময়ে, আব্দুল মালিক, প্রথম ওয়ালিদ, দ্বিতীয় ওমর বিন আব্দুলের সময় চরম উৎকর্ষের সময় আসে, তারপরে মূলত আস্তে আস্তে পতনের যুগটা আসে। তাহলে 100 বছর কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে। 100 বছর অতিক্রান্ত যেহেতু হয়ে গেছে, কাজেই অন্য কারণগুলি যেমন সুষ্ঠু উত্তরাধিকারী নীতির অভাব, খলিফাদের অযোগ্যতা, মন্ত্রীদের বিশ্বাসঘাতকতা, এগুলো যদি বাদও দেয়, যে একটা মেয়াদের মধ্যে, একটা সময়সীমার মধ্যে নির্ধারিত করেন ইবনে খালদুন, সেই সময়সীমাটা কিন্তু উমাইয়া খিলাফত পার করে ফেলেছে। কাজেই উমাইয়া খিলাফতের পতনটা এখন অনিবার্য। উমাইয়া খিলাফত 661 থেকে শুরু হয়, 750 খ্রিস্টাব্দে এসে পতন ঘটে, অর্থাৎ প্রায় 90 বছর কাল পর্যন্ত উমাইয়ারা খিলাফতে ছিলেন। কাজেই পতন কিন্তু এখন উমাইয়া খিলাফতের জন্য অবধারিত। এটা অবশ্যই আমাদের জানতে হবে যে এটা প্রকৃতির নিয়ম অনুযায়ী। ইবনে খালদুন যে সংখ্যাটা দেন সেটা, যে 100 বছরের বেশি দিন কোনো রাজবংশ টিকে থাকতে পারে না, এটা প্রকৃতির নিয়ম। তাছাড়া অন্যান্য কারণ আমরা দেখব। আমি তোমাদের আগেই বলেছি যে কোনো রাজবংশের উত্থান কিংবা পতন কখনো একটিমাত্র কারণ হতে পারে না, এর জন্য কম বেশি বিভিন্ন কারণ কিন্তু দায়ী থেকেই যায়। সেগুলো আমরা বিভিন্ন কারণ দেখছি। এবার শুধুমাত্র একটি কারণ দেখলাম, সেটি হচ্ছে প্রকৃতির নিয়ম বা ইবনে খালদুনের সংজ্ঞা। চলো আমরা বিস্তারিত আলোচনা করি পরবর্তী কারণগুলি নিয়ে। প্রথমে কি বলছে, রাজতন্ত্র প্রতিষ্ঠা এবং বুদ্ধিজীবী মহলের অসহযোগিতা। উমাইয়া খিলাফতের আগে যে খিলাফতটা ছিল, আব্বাসীয় খিলাফত, সেটি ছিল কিন্তু সম্পূর্ণ গণতান্ত্রিক।
গণতান্ত্রিক রাষ্ট্র, ইসলামিক গণতান্ত্রিক রাষ্ট্র। আমরা জানি, আমি বিভিন্ন সময় তোমাদের সাথে আলোচনা করেছি যে উমাইয়া খিলাফতটা হচ্ছে গণতন্ত্রের সমাধি ঘটে, রাজতন্ত্রের সূচনা করে। কাজেই এখানে দেখা যায় যে রাষ্ট্রের জনগণ, বিশেষ করে বুদ্ধিজীবী মহল এই রাজতন্ত্রের প্রতি কিন্তু চরম অসন্তোষ প্রকাশ করে। কাজেই উমাইয়া খিলাফতকে তারা উত্থানের বিষয়ে সেভাবে সহযোগিতা করেনি। দ্বিতীয়টা দেখি চলো। দ্বিতীয়টা হচ্ছে সুষ্ঠু উত্তরাধিকারী নীতির অভাব। সুষ্ঠু উত্তরাধিকার নীতি, বুঝতে পারছো নিশ্চয়ই যে কার পরে কে খলিফা হবে, উত্তরাধিকার ভিত্তিতেই কিন্তু উমাইয়া খিলাফতটা প্রতিষ্ঠিত হয়, কিন্তু সেটা সুষ্ঠুভাবে সমাধান করা হয়নি। যেমন উদাহরণস্বরূপ আমরা মুয়াবিয়ার কথা বলতে পারি। মুয়াবিয়া কাকে উত্তরাধিকারী মনোনীত করে যান? ইয়াজিদকে। ইয়াজিদ কিন্তু যোগ্য খলিফা ছিল না। বিশাল রাজবংশ নিয়ে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত ছিল। সেই রাজত্বের জন্য মুয়াবিয়া কিন্তু একেবারেই যোগ্য ছিল না। মুয়াবিয়া ছিল, তোমরা সবাই জানো, আমরা সকলেই জানি, মুয়াবিয়া ছিলেন একজন পাপিষ্ঠ, অধার্মিক, একজন নীতিজ্ঞান বর্জিত, একজন একজন অযোগ্য খলিফা ছিল। কাজে তার পক্ষে এই উমাইয়া খিলাফত ধরে রাখা, উমাইয়া খিলাফতকে সুদৃঢ় ভিত্তির প্রতিষ্ঠিত করা কিছুতেই সম্ভব ছিল না। কিন্তু মুয়াবিয়া উত্তরাধিকারের ভিত্তিতে ইয়াজিদকে খিলাফতে নির্বাচিত করে যান। কিন্তু সেই স্থলে যদি ইমাম হোসাইন খিলাফতে বসতেন তাহলে কিন্তু মুসলিম রাষ্ট্রের অবস্থাটা এই পরিণতি হতো না। যাই হোক, এইভাবে দেখা যায় যে খিলাফতের সুষ্ঠু উত্তরাধিকারী নীতির অভাবে উমাইয়া খিলাফতের অনেকটা পতন হয়ে যায়। তারপর একটা আমরা দেখি চলো, খলিফাদের অযোগ্যতা, মন্ত্রীদের স্বার্থপরতা, সেনাবাহিনীর বিশ্বাসঘাতকতা। খলিফারা সকল ক্ষেত্রে সুষ্ঠু উত্তরাধিকার নীতি না থাকার ফলে সকল ক্ষেত্রে কিন্তু যোগ্য খলিফা নিয়োগ করা হয় নাই। সেই অযোগ্য খলিফাদের অযোগ্যতার সুযোগে মন্ত্রীরা তাদের স্বার্থ উদ্ধার করার চেষ্টা করে। খলিফারা যখন অযোগ্য, তখন দেখা গেল যে সকল ক্ষেত্রেই কিন্তু উচ্চপদস্থ মন্ত্রী থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মচারীরা সব বিভিন্ন জায়গায় অযোগ্য, অপদার্থ ছিল। তারা তাদের নিজেদের স্বার্থ, দুর্নীতিপরায়ণ ছিল, নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য তারা সকল সময় ব্যতিব্যস্ত ছিল। তারপরে সেনাবাহিনীর বিশ্বাসঘাতকতা। সেনাবাহিনীরা সেভাবে উমাইয়া খিলাফত রক্ষার জন্য এগিয়ে আসে নাই। এর মধ্যে আমি তোমাদের গত ক্লাসে আলোচনা করেছি, ওমর বিন আব্দুল আজিজ কিছুটা দায়ী ছিলেন। ওমর বিন আব্দুল আজিজ সেনাবাহিনীর প্রতি যেহেতু বিজয়ের যুগ ছিল না, যার জন্য সেনাবাহিনীর প্রতি একটু উদাসীন ছিলেন, যার জন্য সেনাবাহিনীরা অসন্তুষ্ট ছিল এবং তারা উমাইয়া খিলাফত যখন বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হয়, তারা উমাইয়া খিলাফতকে রক্ষা করার জন্য এগিয়ে আসে নাই। যার ফলে সেনাবাহিনী রাষ্ট্র রক্ষা করবে, সেনাবাহিনী যখন অসহযোগিতা করে তখন দেখা যায় যে খুব সহজেই সেই রাষ্ট্রের ধ্বংস অনিবার্য হয়ে পড়ে। পরবর্তী পয়েন্টে আমরা চলো দেখি। এখানে খলিফাদের অধার্মিক নিষ্ঠুর কার্যকলাপ। ওই যে অযোগ্য খলিফারা যারা ছিল তারা কি করত? তারা বিভিন্ন অধার্মিক কাজ, ইসলাম বিরোধী কাজ করত। রাজপ্রাসাদে বিভিন্ন অনাচার, ব্যভিচার তারা কাজ করত। তারা বিভিন্ন রকম নিষ্ঠুর আচরণ করত। তাদের এই নিষ্ঠুরতার কারণে জনগণ খলিফাদের প্রতি অসন্তুষ্ট হয়ে পড়ে। জনগণ খলিফারা যখন সমস্যায় পড়ে, বহিঃশক্তি যখন উমাইয়া খিলাফতকে আক্রমণ করে, তখন তারা সেভাবে এগিয়ে আসেনি। তারপরে দেখো গোত্রগত দ্বন্দ্ব। গোত্রগত দ্বন্দ্বটা এটা এখন যে শুরু হয় তা না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে অর্থাৎ প্রাক ইসলামী যুগের থেকেই কিন্তু আমরা দেখে আসছি গোত্রগত একটা সমস্যা, গোত্রগত দ্বন্দ্ব হচ্ছিল। কারণ আরবে বিভিন্ন গোত্রের লোক বসবাস করতো। এর মধ্যে ছিল কুরাইশ, উমাইয়া, হাশিমিয়া, হাউস, খাজরাজ, হেজাজি, ইয়েমেনীয়। এই গোত্রগুলি সবাই কিন্তু আরব রাষ্ট্রের অন্তর্ভুক্ত, কিন্তু তারা কখনোই একাত্মতা গ্রহণ করেনি। নিজ নিজ গোত্রের প্রতি তাদের একটা সহানুভূতি ছিল, তাদের একটা দুর্বল জায়গা ছিল, যার জন্যে তারা কখনো এক হয়ে, সকল গোত্রে এক হয়ে উমাইয়া খিলাফত রক্ষার জন্য কাজ করে নাই। যেমন ধরো আউসরা খাজরাজদের সমর্থন করে নাই,
খাজরাজরা আউসদের সমর্থন করে নাই, উমাইয়ারা হাশিমিদের সমর্থন করে নাই, হাশিমিয়ারা উমাইয়াদের সমর্থন করে নাই। যার ফলে দেখা যায় যে গোত্রগত দ্বন্দ্বটার সুযোগ পেলেই মাথা চালা দিয়ে উঠত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বহু কষ্টে সেই গোত্রগত সমস্যার সমাধান করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর, হযরত ওমর। যার জন্য দেখা যায় যে এদের সময় গোত্রগত সমস্যাগুলি মাথা চাড়া দিয়ে উঠতে পারে নাই। কিন্তু পরবর্তী খলিফা যারা ছিল হযরত ওসমানের সময়ে তার দুর্বলতা, তার উদারতার কারণে হযরত আলী তিনি তো রাষ্ট্র পরিচালনা করারই সুযোগ পান নাই, নানা রকম দ্বন্দ্ব সংঘাত তাকে ঘিরে ধরে। তারপরে উমাইয়া খিলাফত শুরু হয়। উমাইয়া খিলাফতে উমাইয়ারা নিজেদের পক্ষপাতিত্ব করে, অর্থাৎ উমাইয়াদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা তারা দেওয়া শুরু করে। অযোগ্য উমাইয়াদেরকে নিজ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ তারা দেয়। যার ফলে দেখা যায় যে সেই গোত্রগত দ্বন্দ্বটা সুযোগ পেলেই মাথা চাড়া দিয়ে উঠত। সেই উমাইয়া খিলাফতে আবার সেই গোত্রগত দ্বন্দ্বটা মাথা চাড়া দিয়ে হয়ে ওঠে। একই রাষ্ট্রের প্রতিবেশী, কিন্তু গোত্রের মধ্যে বিভিন্ন গোত্র নিজ নিজ গোত্রের প্রতি প্রীতি থাকার কারণে তারা এক হয়ে রাষ্ট্রের উন্নয়নের জন্য কাজ করতে পারেনি। তেমনিভাবে অনারব মুসলমানদের প্রতি বৈষম্য। হযরত ওমর যখন খিলাফতে বসেন তখন মুসলিম সীমানা ছিল শুধুমাত্র মক্কা এবং মদিনা, অর্থাৎ এটা আরব রাষ্ট্র। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আরবের অনেক রাষ্ট্র জয় করেন, যেমন সিরিয়া, মিশর, প্যালেস্টাইন, বাইজেন্টাইন, বিভিন্ন পারস্য, বিভিন্ন রাষ্ট্র তিনি জয় করেন। এগুলো আরবের বাইরে ছিল। সবগুলি যখন আরবের অন্তর্ভুক্ত হয় তখন আরব অধিবাসীদের মধ্যে কিছু ছিল আরবি, কিছু ছিল অনারবি। তখন পরবর্তীকালে দেখা যায় যে অদূরদর্শী খলিফারা আরবদের প্রতি যেমন আচরণ করতো, অনারবদের প্রতি কিন্তু সেরকম আচরণ করতো না। একটা বৈষম্য তারা সৃষ্টি করে, যার ফলে দেখা যায় অনারবীয়রা আরব রাষ্ট্রের প্রতি সেরকম আন্তরিকতা দেখায় নাই। কিন্তু অনারবীয়রা কিন্তু বিশাল একটা অংশ ছিল। তারা যখন বিরোধিতা করে তখন দেখা যায় যে স্বাভাবিকভাবেই মুসলিম রাষ্ট্রের মধ্যে একটা অসন্তোষ দেখা দিতে শুরু করে। তারপরে পরবর্তীটা কি বলছি, পরবর্তীটা কি হলো শিয়াদের ক্ষোভ। শিয়া সম্প্রদায়ের উদ্যোগ ঘটে আমরা জানি কখন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের একই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেন। মুসলমানদের মধ্যে কোনো দল মত সৃষ্টি হবে না বলে ঘোষণা দেন। সকল মুসলমান ভাই তারা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, ইসলামকে রক্ষা করার জন্য মুসলিম রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করবে। কিন্তু দেখা যায় যে পরবর্তীকালে পরিস্থিতির অনেক পরিবর্তন হয়। মুসলমানদের সংখ্যা অনেক বৃদ্ধি পায়, তাদের মধ্যে দল মতের সৃষ্টি হয়, তাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক মতবাদের সৃষ্টি হয়। এদের মধ্যে একটা উল্লেখযোগ্য সম্প্রদায় ছিল এই শিয়া। এই মতবাদের সৃষ্টি হয় হলো কখন? কারবালার হৃদয় বিদারক ঘটনার পরে ইমাম হোসেনের সাথে ইয়াজিদের যখন যে যুদ্ধটা হয়, সেই যুদ্ধে আমরা সবাই জানি যে ইয়াজিদের নির্দেশে সীমার কর্তৃক ইমাম হোসেন নৃশংসভাবে নিহত হয়, যার জন্যে মুসলমানদের মনে একটা অসন্তোষের সৃষ্টি হয়। আলীর পক্ষ অবলম্বন তো মুসলমানরা সবাই করে, আমরা সেটা জানি। তবু এক শ্রেণীর লোক তারা কিছুতেই সেটা মেনে নিতে, এক শ্রেণীর মুসলমানরা কিছুতেই তারা মেনে নিতে পারেনি। তখন তারা একটা ভিন্ন রাজনৈতিক মতবাদ প্রকাশ করে। পরবর্তীকালে সেটা কিছুটা ধর্মীয় মতবাদও চলে যায়। তাহলে এই শিয়ারা তখন তারা মুসলমান, কিন্তু তাদের মুসলমানদের একটা আলাদা রাজনৈতিক সম্প্রদায়ের সৃষ্টি হয়ে যায়। তাহলে সেটা অবশ্যই মুসলমানদের জন্য ক্ষতিকারক একটা দিক। পরবর্তীতে কি ছিল? খারিজি আরেকটা মুসলমানদের রাজনৈতিক সম্প্রদায়। সেটি হচ্ছে কখন সৃষ্টি হয় আমরা জানি, আশা করি তোমরা সবাই জানো। সেটি হলো হযরত আলীর সময়ে খারিজি সম্প্রদায়ের উদ্ভব ঘটে। হযরত আলীর সময়ে আলী এবং মুআবিয়ার মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয়, সেই সিফিনের যুদ্ধে খারিজি সম্প্রদায়ের উদ্ভব ঘটে। তারাও প্রথম থেকে সম্পূর্ণ রাজনৈতিক ছিল, কিন্তু পরবর্তীকালে সেটা কিছুটা ধর্মীয় মতবাদও চলে যায়। যাই হোক, তাহলে মুসলমানদের মধ্যে ভাঙনটা শুরু হয়ে গেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছিলেন যে মুসলমানের মধ্যে কোনো দল মতের সৃষ্টি হবে না, সব মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে একাত্মতা ঘোষণা করবে। কিন্তু দেখা যায় যে পরিস্থিতির কারণে পরবর্তীকালে মুসলমানদের মধ্যে সেই বিভিন্ন সম্প্রদায়ের সৃষ্টি হয়। তেমনি একটি সম্প্রদায় হলো শিয়া সম্প্রদায়, তারপর
করে আসতেছে রাজনৈতিক সম্প্রদায়, সেটা কিন্তু অবশ্যই মুসলমানদের জন্য একটা ক্ষতির, মুসলিম রাষ্ট্রের জন্য বিরাট একটা হুমকির সম্মুখীন ছিল। তারপর একটা ছিল কি গণসমর্থনের অভাব। তাহলে দেখা গেল কি উমাইয়া খিলাফতের মধ্যে বিভিন্ন রাজনৈতিক অসন্তোষ, বিভিন্ন দলাদলি, বিভিন্ন মতভেদের সৃষ্টি হওয়ার ফলে জনগণের মধ্যে একটা ক্ষোভ এবং অসন্তোষের সৃষ্টি হতে শুরু করে। জনগণ তখন খলিফাদের আর সমর্থন করে না। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে জনগণের খলিফা একা কিন্তু কোনো রাষ্ট্র পরিচালনা করতে পারে না। জনগণ কিন্তু বিরাট একটা ব্যাপার, সেই জনগণের অবশ্যই তার সমর্থনের দরকার। কিন্তু জনগণ যখন খলিফাকে অসমর্থন করা শুরু করে, সমর্থন না দেয়, তখন মুসলিম উমাইয়া খিলাফতটা ভাঙনের দিকে চলে যেতে শুরু করে। তাইলে এগুলি ছিল মোটামুটিভাবে উমাইয়া খিলাফতের পতন এবং অবক্ষয়ের কারণ আমরা দেখলাম। তবে এগুলা আমরা পরোক্ষ কারণ হিসেবে ধরতে পারি। প্রত্যক্ষ কারণ যেটা ছিল সেটা হলো উমাইয়া খিলাফতরা শেষের দিকে, বিশেষ করে ওমর বিন আব্দুল আজিজের পরে উমাইয়া খলিফা যারা ছিলেন তারা ছিল বিলাস চিন্তায় মত্ত থাকতো, আমোদ প্রমোদের মতো থাকতো, রাষ্ট্রের অর্থ তারা নির্বিচারে ব্যবহার করে যেত, তারা ভোগ বিলাসের মতো থাকতো, যার ফলে দেখা যায় যে রাষ্ট্রের অর্থনৈতিক কাঠামোটা একেবারেই ভেঙে পড়ে। উমাইয়া খিলাফতের অবস্থা যখন এরকম, এছাড়া শিয়া, খারিজি, অনারবীয় সবাই কী করে বিরোধিতা শুরু করে। সেই বিরোধিতার সুযোগ নিয়ে পরবর্তী নতুন একটা রাজবংশ যেটা আব্বাসীয় বংশ নামে পরিচিত ছিল, তারা কি করে এই উমাইয়া খিলাফতের জনগণকে তারা তাদের দলে নিয়ে আসে। আর অনারব, তারপর শিয়া, খারিজি তাদেরকে তারা তাদের দলে নিয়ে আসে। আবু মুসলিমের নেতৃত্বে উমাইয়াদের বিরোধিতা করার, উমাইয়াদেরকে ধ্বংস করার যে একটা পায়তারা শুরু করে। এবং উমাইয়া খিলাফতের এই যারা উমাইয়া খিলাফতের সমর্থন করে নেই, উমাইয়া খিলাফতের জনগণ, তারা সবাই গিয়ে আবু মুসলিমের পতাকা তলে সমবেত হয়। তখন 750 খ্রিস্টাব্দে জাবের নাম উমাইয়াদের শেষ খলিফা দ্বিতীয় মারওয়ানের সাথে জাবের নামক একটা যুদ্ধ সংগঠিত হয়। সেই যুদ্ধে উমাইয়া খিলাফত পুরোপুরি ধ্বংস হয়ে যায়। উমাইয়ারা যে তরবারির জোরে একদিন গলা টিপে গণতন্ত্রের হত্যা করে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, দীর্ঘ 90 বছর কাল তারা সেই রাষ্ট্র শাসন করতে সক্ষম হন। কিন্তু আব্বাসীয় 90 বছর পরে আব্বাসীয়দের তরবারের জোরেই আবার সেই রাজবংশ পুরোপুরি ধ্বংস হয়ে যায়। নতুন একটা রাজবংশের সৃষ্টি হয়, সেটি হলো আব্বাসীয় খিলাফত নামে পরিচিত। আমরা আগামী দিন আব্বাসীয় খিলাফত সম্পর্কে সবাই আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থেকো। আশা করছি সবাই বুঝতে পেরেছো, কারো কোনো সমস্যা নেই। বাড়িতে একটু অনুশীলন করবে। সবাই সাবধানে থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।